বেকারত্ব শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি আমাদের পুরো সমাজের উপর একটি বিশাল প্রভাব ফেলেছে। আজকের বিশ্বে ক্রমবর্ধমান চাকরি সংকট এবং অর্থনৈতিক মন্দার মধ্যে এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ। ক্রমবর্ধমান বেকারত্ব থেকে শুরু করে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত লক্ষাধিক লোক অদ্ভুত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অর্থনীতিগুলো যখন বিশ্বব্যাপী ধাক্কা কাটিয়ে উঠতে লড়াই করছে, অন্যদিকে তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। একজন তরুণের স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা, পরিবারকে সহায়তা করা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। চাকরি পাওয়ার জন্য যখন প্রতিটি দরজায় ধাক্কা দিতে দিতে ক্লান্ত, তখন হতাশায় তার মনকে গ্রাস করতে শুরু করে। চাকরির বাজারে ক্রমাগত সংকোচন, প্রতিযোগিতা এবং অর্থনৈতিক মন্দা, এই সবই তাকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একটা সময় এমন আসে যখন তাকে আর কিছুই অর্থপূর্ণ মনে হয় না। প্রতিদিনের প্রত্যাখ্যান, পরিবারকে ব্যর্থতার মুখে ফেলে দেওয়ার চিন্তা আর ভবিষ্যতের ভয়, সব কিছু মিলিয়ে একজন মানুষ একসময় এমন সিদ্ধান্ত নিতে পারে যা তার জীবন শেষ হয়ে যেতে পারে। 7 মার্চ দিবাগত রাত 1টা সিসিটিভির ফুটেজে দেখা যায় বরিশাল থেকে ঢাকাগামী এমভি শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলা থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। নাম তার শেখ রেফাত মাহমুদ সাদ। 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয় মেঘনা নদী থেকে। স্বজনরা জানান, ঘরের বড় ছেলে রেফাত বরিশাল থেকে লঞ্চে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন তিনি। পড়াশোনা শেষে কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় বেশ কিছুদিন ধরেই বিষণ্ণতায় ভুগছিলেন রেফাত। আমাদের চারপাশে হাজার হাজার তরুণ বেকার ঠিক একই সিদ্ধান্ত নিচ্ছে। কিছু মানুষ হতাশা থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু কিছু মানুষের জন্য এই হতাশা খুবই বড় হয়ে ওঠে। বেকারত্ব শুধু অর্থনৈতিক মন্দা নয়, এটি মানসিক ও সামাজিকভাবে একজনকে ভেঙে ফেলে। এই বেকারত্ব শুধু একজন মানুষের মানসিক শক্তি কেড়ে নিচ্ছে না, এটি পুরো বিশ্বজুড়ে সমাজের প্রতিটি স্তরে গভীর ছাপ রেখে যাচ্ছে। আমাদের দেশে বেকারত্ব শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবতা হয়ে উঠেছে। এছাড়া প্রতিটি চাকরি হারানোর সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে স্বপ্ন, হারিয়ে যাচ্ছে আশা। অর্থনৈতিক মন্দা শুধু ব্যাংক বা বড় কোম্পানির সংকট নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণে প্রবেশ করেছে। দোকানের খালি তাক, বন্ধ হয়ে যাওয়া কারখানা, বাড়ির বন্ধ হয়ে যাওয়া আলো, এই সব কিছুর মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে অজানা ভবিষ্যতের অপেক্ষা। 2 বেলা ভাতের বিনিময়ে টিউশনির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশে বেকারত্বের এক ভিন্ন চেহারা সামনে এনেছেন এমএ পাস আলমগীর কবির। অনেক কাজই করছি, কখনো ফুল বিক্রি করছি, কখনো ফুচকার দোকানে থাকছি, মানে নিজেকে বাঁচানোর জন্য যা করতে হয়। শুধু কবিরই নয়, এরকম হাজারো বেকার নারী পুরুষের আর্তনাদ দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্টে দেখা গেছে, এদেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 23,50,000। তাদের মধ্যে অনেকেরই চাকরি পাওয়ার বয়স পার হয়ে গিয়েছে। আবার লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের হিসাবে বর্তমান বাংলাদেশের 47% স্নাতকই বেকার। অর্থাৎ প্রতি বছর দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সহ উচ্চতর ডিগ্রি নিয়ে বের হয়, তাহলে তাদের প্রায় অর্ধেকই বেকার থেকে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগের 74% কলেজ গ্র্যাজুয়েট বেকার থাকলেও সামাজিক বিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েটদের মধ্যে এ হার 71%। এছাড়া বিজ্ঞান বিভাগের 66% এবং ব্যবসা শিক্ষা বিভাগের 69% কলেজ গ্র্যাজুয়েট বেকার থাকছেন। বিবিসি এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালের প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে 25,90,000, যা তার আগের প্রান্তিক অর্থাৎ 2023 সালের শেষ প্রান্তিকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেশে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে 23.5 লাখ। অর্থাৎ 3 মাসের ব্যবধানে দেশে বেকার সংখ্যা বেড়েছে 2,40,000। কিন্তু প্রশ্ন উঠে আসে এখানে, সত্যিই কি আমাদের দেশে 25,90,000 মানুষ বেকার, নাকি তার চেয়েও বেশি? এটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে বেকারত্বের সংজ্ঞা কী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি 7 দিনের মধ্যে কমপক্ষে 1 ঘন্টা মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ করেনি, তাদেরকে বেকার হিসেবে চিহ্নিত করা হয়। এবার আসি মূল কথায়। ধরেন বাংলাদেশ আপনি গত সপ্তাহে 1 ঘন্টা কাজ করে 60 থেকে 70 টাকা আয় করলেন, ধরলাম 100 টাকায় আয় করলেন, কিন্তু আপনি কি 100 টাকা দিয়ে নিজেকে ও পরিবারকে চালাতে পারবেন? আপনার পরিবারের কথা বাদ দিলাম, আপনি ওই দিনের খরচ চালাতে পারবেন কিনা সেটাই তো সন্দেহ। তাহলে কিভাবে এই সংখ্যা অনুযায়ী তারা বাংলাদেশের বেকার সংখ্যা গণনা করলো? আমি তাদের এই সংখ্যাকে একেবারে অযৌক্তিক বলে মনে করি। কথা এখানেই শেষ নয়। বাংলাদেশের এত বিশাল উচ্চশিক্ষিত তরুণ তরুণী কেন দিন শেষে বেকার থেকে যাচ্ছে? হ্যাঁ, এটা সত্যি, চাকরি প্রত্যাশীদের বিপরীতে আমাদের দেশে সেরকম কর্মসংস্থানের সুযোগ নেই। কিন্তু আমাদের দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে অনেকেই যখন বেকার, তখন প্রতিবেশী দেশ থেকে বহু মানুষ বাংলাদেশে বিভিন্ন সেক্টরে মোটা টাকা স্যালারিতে কাজ করছে। এদেশে উচ্চশিক্ষিতরা অনেকেই যখন বেকার, তখন প্রতিবেশী দেশ থেকে বহু লোক এসে কাজ করে, যেটিকে শিক্ষা ব্যবস্থার সমস্যা হিসেবে দেখেন নাজনীন আহমেদ।
গার্মেন্টস শিল্পের প্রসার হয়েছে, আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার, কিন্তু সেইখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশের অনেককেই নিয়োগ দিচ্ছি আমার এখানে। এইচআরে আমি কেন আমার এত বিবিএ এমবিএ রেখে কেন এইচআরে আমার শ্রীলঙ্কানরা এসে কাজ করতে হবে? কর্মসংস্থানের অভাব আছে সত্ত্বেও কিন্তু চাওয়া আছে সেখানে কেন আমাদের উচ্চশিক্ষিত বেকার তরুণেরা সুযোগ পাচ্ছে না? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ এডুকেশনাল সিস্টেম। আমাদের এই সোনার বাংলাদেশের স্কুল কলেজে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে তা আমাদেরকে কর্মজীবনের জন্য পরিপূর্ণরূপে তৈরি করতে পারছে না। আমাদের মার্ক আছে, যোগ্যতা নেই, আমরা পাশ করতে জানি কিন্তু কি দিয়ে পাশ করলাম সেটা জানি না। আমাদের শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সুতরাং আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করা। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে যখন আনুষ্ঠানিক শিক্ষার প্রচলন প্রথম শুরু হয় তখন এর মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা, বুঝতে শেখা, নিজেকে উন্নত করা। এখন সেটা মার্ক অর্জন আর অর্থ উপার্জনের রূপ নিয়েছে। অথচ অর্থ উপার্জনের জন্য আমাদের মূল ফোকাস থাকার কথা দক্ষতায়, সেটা হবে সামগ্রিক শিক্ষার একটি অংশ মাত্র। আরও ভয়ানক বিষয় হচ্ছে এই ভীষণ শিক্ষার প্রভাবে এখন বাবা মা ছেলে মেয়েদের পরীক্ষার পেছনে দৌড়াতে শেখাচ্ছেন। তাদের কাছে পরীক্ষা না থাকলে কিসের পড়াশোনা? এই জন্য আসছে বস্তা পচা কোচিং, প্রাইভেট বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের শিক্ষকদের অবস্থাটাও ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। তাদেরকে যোগ্য সম্মান করা, প্রশিক্ষণ ও অর্থায়ন কোনোটাই উপযুক্তভাবে দেওয়া হচ্ছে না। আমরা প্রতিটা ক্রিকেট ম্যাচে কোটি কোটি টাকা খরচ করি কিন্তু শিক্ষার পেছনে সেটা 1%ও নেই। যাও বরাদ্দ আছে তার সিংহভাগই যায় পাবলিক পরীক্ষার পেছনে, প্রকৃত শিক্ষার পেছনে নয়। আমাদের দেশে এত এত অর্থ শিক্ষার পেছনেই বা কীভাবে খরচ করবে? এখানে অর্থনীতির যা অবস্থা সেই নিয়ে কথা না বললেই নয়। কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশে অর্থনৈতিক মন্দা এক গভীর সংকট তৈরি করে। লকডাউনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দেশ জুড়ে শিল্প কারখানা, বিশেষ করে গার্মেন্টস খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রপ্তানির চাহিদা হ্রাস পায়, পোশাক শিল্প বিপর্যয় হয় এবং লাখো শ্রমিকের কাজ হারায়। প্রবাসী শ্রমিকদের দেশে ফেরার কারণে রিমিটেন্সের প্রবাহ কমে যায়। কৃষিখাত সরবরাহ শৃঙ্খলায় ক্ষতির সম্মুখীন হয় এবং পর্যটন, হোটেল, সেবা খাতের মতো ব্যবসাগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে। মহামারীর পরবর্তী সময় বিশ্বজুড়ে অর্থনীতির পুনর্গঠনের চেষ্টা চললেও এটি ধীরগতিতে হচ্ছে এবং অনেক দেশ এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না। একই সঙ্গে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কারণে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যা সার্বিকভাবে অর্থনীতিকে দুর্বল করে তোলে। এছাড়া এই কোভিড-19 মহামারীর প্রভাব থেকে শুরু করে সাম্প্রতিক জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনা পর্যন্ত বিভিন্ন কারণে এই সংকটকে আরও গভীর করেছে। এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নিম্ন আয়ের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক দেশেই নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে না, বরং বিদ্যমান কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। এছাড়াও শিল্প কারখানার উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি অনেক প্রতিষ্ঠানগুলো কর্মীদের ছাঁটাই করছে, নতুন নিয়োগ ধীরগতি আনছে এবং স্থায়ী কাজের পরিবর্তে সাময়িক বা চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে। এমন পরিস্থিতিতে চাকরি প্রার্থীরা নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও হতাশা। কিন্তু এটাই কি শেষ? এই হতাশা থেকে কি আর বের হওয়ার পথ নেই? অবশ্যই আছে। প্রতিটি মানুষের জীবনে কঠিন সময় আসে, কিন্তু এর মানে এই নয় যে আশা শেষ হয়ে গেছে। আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আমাদের জানতে হবে, নিজেদের প্রস্তুত রাখতে হবে কিভাবে এই পরিস্থিতির সময় আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাব। প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা, কাউন্সিলিং এবং মানসিক সমর্থন। বর্তমানে ফ্রিল্যান্সিং বাংলাদেশের তরুণ সমাজের জন্য বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ইন্টারনেট ভিত্তিক এই কাজের ক্ষেত্রটি তরুণদের কর্মসংস্থানের নতুন উদ্বেগ উন্মোচন করেছে, যেখানে তারা ঘরে বসেই বৈশ্বিক কর্মবাজারে কাজ করতে পারছে এবং আয় করছে বৈদেশিক মুদ্রা। ফলে ফ্রিল্যান্সিং শুধু তরুণদের ব্যক্তিগত উন্নতি করছে না, বরং বাংলাদেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার তরুণ উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থানের খোঁজে থাকে, কিন্তু চাকরির সুযোগের অভাবে বেকার থেকে যায়। ফ্রিল্যান্সিং সেই বাধাকে ভেঙে তরুণদের সামনে একটি বিশাল কর্মক্ষেত্র তৈরি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং সহ নানা কাজ করে তরুণরা অর্থ উপার্জন করতে পারছে। এতে তারা বেকারত্ব থেকে মুক্তি পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং থেকে আয় করে নিজেদের ব্যবসা শুরু করছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। এর ফলে তরুণদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির প্রবণতা বাড়ছে, যা বেকারত্ব হ্রাসে সহায়ক ভূমিকা পালন করছে।